সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট তৈরি করছি। আর 9 টাকা ব্যাংকে টাকার মাধ্যমে টাকা বের করবেন, সেটা আপনার পক্ষে করা সম্ভব হবে। তো টাকা যদি আপনি ব্যাংকে না রাখেন, তাহলে টাকা রাখবেন কোথায়? টাকা তো ঘরেও রাখা যাবে না, কারণ টাকা বাসা বাড়িতে রাখলে তার আপনি নিজের জানের নিরাপত্তা পর্যন্ত থাকবে না। তো সেই জন্য আপনি টাকা কোথায় রাখবেন, টাকা কি করবেন? অফকোর্স টাকা আপনি ইনভেস্ট করবেন। এখন কোথায় কোথায় ইনভেস্ট করবেন, কোথায় কোথায় ইনভেস্ট করলে আপনি এটা নিরাপদ থাকবে এবং আপনার টাকা দিয়ে টাকা বের করতে পারবেন এবং ভবিষ্যতে আপনি বড়লোক হওয়া আপনার পক্ষে সম্ভব হবে। আর টাকা যদি আপনি ব্যাংকে রেখে দেন, আপনি কখনো ব্যাংকে রাখার মাধ্যমে কখনো আপনি বড়লোক হওয়া সম্ভব হবে না। টাকাকে ইনভেস্ট করার মাধ্যমে আপনি ভবিষ্যতে বড়লোক হতে পারবেন। আপনার বর্তমান চাকরি চলা অবস্থা আপনাকে একটা বেসিক তৈরি করতে হবে, যেখান থেকে আপনার একটা ইনকাম আসা শুরু হবে, সে ব্যবস্থা আপনাকে করতে হবে। এবং ব্যাংকে টাকা রাখলে আপনার যে অসুবিধা হবে, কী সুবিধা হবে, সে বিষয়ে আলোচনা করব। এখন থেকে আপনি যদি কোনো আপনার ইনকামের একটা অংশ দিয়ে যদি আপনি ইনভেস্টমেন্ট শুরু করে দেন, তাহলে আপনি ভবিষ্যতে আপনার কোটিপতি হওয়া বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া আপনার পক্ষে সম্ভব হবে। তা আমরা ম্যাক্সিমাম মানুষে কি করি, আমরা দেখা যায় চাকরি বাকরি করার পরে সেখান থেকে যত টাকা বেতন পাচ্ছি, একটা অংশ আমরা নিজেরা চলতেছি, আর একটা অংশ দিয়ে আমরা আমাদের সেভিংস অ্যাকাউন্টস আমরা রেখে দিচ্ছি। এবং অনেকে এফডিআর করতেছেন, ফিক্সড ডিপোজিট করতেছেন। আপনি যখন একটা ব্যাংকে যখন ফিক্সড ডিপোজিট করবেন বা একটা এফডিআর করবেন, তখন আপনাকে ব্যাংকে কত টাকা দিবে? সামান্য কিছু টাকা দিবে। আসুন ব্যাংকে টাকা রাখলে কী সুবিধা হবে এবং কী অসুবিধা হবে, আগে সে বিষয়ে আলোচনা করি। তাহলে পরবর্তীতে আপনি কোথায় কোথায় টাকা ইনভেস্ট করবেন সে বিষয়ে আলোচনা করব। দেখেন, আপনার একটা জমি আপনি রেডি করছেন, আপনি সেখানে একটা বাড়ি তৈরি করতে চাচ্ছেন। আপনি সেই জমির ডকুমেন্টস নিয়ে আপনি ব্যাংকের কাছে যান, ব্যাংকের ম্যানেজারকে বলেন যে, ম্যানেজার সাহেব, আমি একটা এই জমিটাতে আমি একটা বাড়ি তৈরি করতে চাই, বাড়ি তৈরি করি, সেখানে আমি থাকবো এবং সেখানে এটাকে ভাড়া দিব, এবং আমি আপনাদের লোনটা পরিশোধ করতে আমার পক্ষে সম্ভব হবে। তো সুতরাং আপনারা আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। তখন ব্যাংক কিন্তু এক কথাতে ব্যাংক রাজি হয়ে যাব। কেন রাজি হয়ে যাব? কারণ ব্যাংক জানে যে আপনার এই জমি দিয়ে যদি আপনি বাড়ি তৈরি করেন, সেই বাড়ি থেকে যদি কোনো আপনার ঘর, তাদের লোন যদি কোনো কিস্তি যদি কোনো সমস্যা হয়, 1 কিস্তি 2 কিস্তি 3 কিস্তি বা মানে কিস্তিতে যদি আপনি অসুবিধা করেন, তাহলে আপনি যে আপনার জায়গার যে কাগজপত্রগুলো আপনি ব্যাংকে সাবমিট করবেন, সে অনুযায়ী আপনার বাড়ি সে যে কোনো সময় দখল করতে পারবেন। এবং আপনি যেহেতু এটাকে আপনি নিজে থাকবেন এবং ভাড়া দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তো যেহেতু আপনি এটাকে ভাড়া দিবেন, তো সেখান থেকে তো একটা ইনকাম আসবে। আলটিমেটলি আপনার ব্যাংক লোন পরিশোধ হওয়া এটা সহজ, এটার একটা নিশ্চয়তা আছে। তো সেজন্য কিন্তু আপনাকে ব্যাংক লোন দিবে। কিন্তু আপনি 1 মাস 2 মাস পরে আরেকটা ব্যাংকে গিয়ে বা সেম ব্যাংকে গিয়ে আপনার ম্যানেজারকে জিজ্ঞাসা করেন যে, ভাই, আমি আপনাদের ব্যাংকের যে শেয়ার বাজারগুলো আছে, আমি এগুলো কিনতে চাই, আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। তখন কিন্তু ব্যাংক আপনাকে দিবে না 10 লক্ষ টাকা লোন। এই জন্য দিবে না, কারণ ব্যাংক নিজের নিশ্চয়তা দিতে পারতেছে না যে আপনার এখানে লাভ হবে না লস হবে। কারণ লাভ লসের উপরে তো আপনি ব্যাংকের কিস্তি পরিশোধ করবেন, তাহলে আপনি যদি কোনো এখানে লস হয়, তাহলে আপনি কীভাবে কিস্তিটা পরিশোধ করবেন? সেজন্য ওরা কখনো আপনাকে লোন দিবে না। তো সুতরাং ব্যাংক সবসময় লাভের মধ্যে থাকে, ব্যাংক কখনো আপনাকে লাভ দিবে না। ব্যাংক সবসময় জনগণ থেকে লাভ করার জন্য কিন্তু ব্যাংক তৈরি করা হয়েছে। দেখেন, ব্যাংক যখন আপনি ব্যাংক থেকে লোন নেবেন, ব্যাংক কিন্তু আপনি 12% থেকে শুরু করে 21% 22% পর্যন্ত কিন্তু জনগণ থেকে কিন্তু লাভ নিতেছে। কিন্তু আপনি যখন নিজে ব্যাংকে যখন টাকা রাখবেন, 1 লক্ষ টাকা রাখলেন, 2 লক্ষ টাকা রাখলেন, ফিক্সড ডিপোজিট রাখলেন, তখন দেখা যাচ্ছে ব্যাংক আপনাকে 3%, 4%, 5% আপনাকে লাভ দিবে। তাহলে ব্যাংক আপনাকে নেওয়ার বেলা নিচ্ছে বেশি, দেওয়ার বেলা দিচ্ছে অনেকটা কম। আর যেটা যেটা আপনি সেভিংস অ্যাকাউন্টস বলেন, এটাতে আপনার কোনো লাভ হবে না। এটাতে আপনি টাকাটা রেখে দিলেন, টাকাটা এখানে শুয়ে থাকবে এবং সেটা টাকাটা একটা সময় বোরিং হয়ে যাবে। কারণ হলো, একটা কর্মজীবী মানুষকে যদি কোনো আপনি কর্মহীনভাবে তাকে যদি আটকাই রাখেন, তাহলে ওই মানুষটা যেরকম একটা বোরিং হয়ে যায়, অসহ্য হয়ে যায়, যন্ত্রণা হয়ে যায়, ছটপট করে, তেমনিভাবে টাকাটা হচ্ছে যে টাকার মাধ্যমে টাকা আসবে। তো টাকাটাকে যদি আপনি কোথাও বসেই রাখেন, তাহলে টাকাটা একটা সময় বোরিং হয়ে যাবে, টাকাটা কখনো বাড়তে পারবে না।
সুতরাং এটা অকাজু হয়ে যাব। এটা এটা মূল্য সময়ের ব্যবধানে কিন্তু টাকার মূল্য আস্তে আস্তে কমে যাচ্ছে। তো তাইলে আপনি টাকাটা ব্যাংকে রেখে দিলেন, দেখা যাচ্ছে টাকাটার মূল্যটা কমে যাচ্ছে। ব্যাংক বসে আছে আপনার থেকে লাভ করার জন্য, আর আপনি বসে আছেন ব্যাংক থেকে লাভ করার জন্য। আপনি কখনো ব্যাংক থেকে লাভ করতে পারবেন না, ব্যাংক সবসময় আপনার থেকে লাভ করার জন্য বসে আছে। তো এখন আসুন, টাকা পয়সা আপনি কোথায় ইনভেস্ট করবেন, কোথায় ইনভেস্ট করলে টাকা পয়সাটা আপনার নিরাপদ থাকবে, বা আপনার কাছে কত টাকা ব্যাংকে জমা আছে সে অনুযায়ী আপনি টাকাটা ইনভেস্ট করবেন। এখন আপনাদেরকে আমি লাইনগুলো দেখা দিচ্ছি যে কোথায় কোথায় আপনারা ইনভেস্ট করলে আপনারা ভবিষ্যতে কোটিপতি হওয়া আপনাদের পক্ষে সম্ভব হবে এবং টাকাটা নিরাপদভাবে স্মুথলি টাকাটা অনেক বেড়ে যাবে। নাম্বার 1, ল্যান্ডের বিজনেস আপনি করতে পারেন। ল্যান্ড হচ্ছে যে একটা বোবা সন্তান, এটা কখনো কথা বলতে পারে না, সুতরাং এটাতে কখনো আপনাকে লস দিবে না। আজকে আপনি যদি কোনো 10 লক্ষ টাকা জমির পিছনে ইনভেস্ট করেন, সেই জমিটা 2-4 বছর পরে, 5 বছর পরে দেখা যাচ্ছে এটা দ্বিগুণ হয়ে দেব। আর আপনি যদি ব্যাংকে 10 লক্ষ টাকা রাখেন, 10 বছর পরেও কি সেটা দ্বিগুণ কখনো হবে? কখনো হবে না। তো সুতরাং আপনি জমির ব্যাপারে টাকা পয়সা আপনার টাকা আপনি ইনভেস্ট করতে পারেন, বা আপনি একটা প্লট বুকিং দিতে পারেন। প্লট বুকিং দেওয়ার পরে আপনি সেখানে এটাকে ভাড়া দিতে পারেন। যদি আপনি এখন জমি করার মতো যদি কোনো আপনার সেরকম ক্যাপাসিটি না থাকে, যে আপনার টাইম দিতে পারতেছেন না, আপনি হয়তো শহরে থাকেন বা চাকরি বাকরি করেন, আপনার জমিতে সেভাবে সময় দিতে পারবেন না, আপনি জমিটা কিনে আপনি এটাকে বর্গা দিয়ে দেন। সেখান থেকে আপনার প্রতি বছর একটা ইনকাম আসবে। আপনার জমিও থেকে গেল, টাকাও থেকে গেল, এবং বছর সেখান থেকে আপনার একটা আয় আসবে। এইভাবে আপনি জমিতে টাকা ইনভেস্ট করতে পারেন। জমিতে যত বেশি টাকা ইনভেস্ট করবেন তত বেশি আপনার লাভবান হওয়া আপনার পক্ষে সম্ভব হবে। 2 নম্বর আইডিয়া হচ্ছে যে গোল্ড, মানে সোনা, সেখানে ইনভেস্ট করবেন। এটাতে অত্যন্ত লাভজনক। যেমন আপনি গোল্ড আপনি কিনে আপনার ফ্যামিলিকে এখন দিলেন, নিজেও ব্যবহার করলেন, নিজের কাছেও ভালো লাগলো, এবং যখন আপনার ফ্যামিলিকে যখন আপনি গোল্ড দিলেন, ওনারা ইউজ করার পরে ওনারা তাৎক্ষণিক আপনার প্রতি যথেষ্ট হ্যাপি, তারা মানসিকভাবে অনেক স্যাটিসফ্যাকশন থাকলো। এবং ভবিষ্যতে যে কোনো সময় আপনি যখন গোল্ডটা বিক্রি করবেন, তখন দেখা যাচ্ছে গোল্ড প্রতি বছর জমির মতো গোল্ডও কিন্তু এটাও কিন্তু দাম বেড়ে যায়। পরিবহন সেক্টরে আপনি টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন। আপনার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী আপনি একটা রিক্সাও কিনতে পারেন, একটা সিএনজি কিনতে পারেন, একটা অটো রিক্সা কিনতে পারেন, একটা মাইক্রো কিনতে পারেন, একটা প্রাইভেট কার কিনতে পারেন, একটা বাস কিনতে পারেন। অর্থাৎ আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি কিনবেন। আপনার একটা রিক্সা আপনার যদি কোনো আপনার অবস্থা যদি খুব কম হয়, আপনি একটা রিক্সা কিনে যদি কোনো আপনার একটা লোকে দিয়ে দেন, সে প্রতিদিন আপনাকে 400-500 টাকা দিবে। আপনার যদি সেরকম অবস্থা থাকে, তাহলে আপনি একটা মাইক্রো বা আপনার একটা প্রাইভেট কার আপনি কিনে আপনার একটা মাল্টিনেশনাল কোম্পানিকে আপনি এটা ভাড়া দিয়ে দেন, ওরা প্রতি মাসে আপনাকে 30-40-50 হাজার টাকা আপনাকে রেন্ট দিবে, মানে ভাড়া দিবে। আপনি যদি কোনো কম টাকা থাকে, আপনি একটা গাভী কিনতে পারেন। একটা গাভী কিনে একটা লোকের কাছে বর্গা হিসেবে দিয়ে দিলেন, সে এটাকে 1 বছরে 2 বছরে লালি ফেলি এটাকে বড় করবে। বড় করার পরে দেখা যাচ্ছে এটার বাছুর সহ এটাকে বিক্রি করি, সেখান থেকে যত টাকা ইনকাম হবে, ইনকামে সে অর্ধেক সে নিয়ে যাবে, অর্ধেক আপনাকে দিয়ে দিব, মূল টাকা আপনার থেকে যাবে। কিন্তু দেখা যাচ্ছে আপনি সে ধরেন আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলেন, গরু কেনার পরে 1 লক্ষ টাকা দিয়ে এই গরুটা তখন বিক্রি করবে 1 বছর পরে, সেখান থেকে আপনার যে আয়টা আসবে, ওই আয়টা কখনো আপনাকে ব্যাংকে দিতে পারবে না। সুতরাং আপনারা একটা গরু কিনতে পারেন, একটা রিক্সা কিনতে পারেন, একটা অটো রিক্সা কিনতে পারেন, একটা সিএনজি কিনে আপনি কাউকে একজন ড্রাইভার হাতে তুলে দিতে পারেন যে তুমি আমাকে প্রতিদিন ইনকামটা প্রতিদিন আমাকে দিয়ে দিবা। তারপর আপনি স্টক বিজনেস করতে পারেন। স্টক বিজনেসটা কীরকম? আপনার সিজনালি যখন আপনি ঈদের সময় আসবে, ঈদের যে কারখানা আছে সেখানে গিয়ে আপনি তাদের সাথে কন্ট্রাক্ট করবেন যে আমি আপনার থেকে এত লক্ষ টাকার বা এত হাজার ইট আমি কিনতে চাই। তখন আপনি খুব কম রেটে ইটটা পাবেন। তো আপনি ইটটা কিনে আপনি ওখানে রেখে দেন। যদি আপনার জায়গা থাকে তাহলে আপনি নিজের জায়গাতে নিয়ে আসেন। দেখা যাচ্ছে যখন ইটের সিজন শেষ হয়ে যাব, তখন দেখা যাচ্ছে আপনি আজকে ইটটা যত টাকাতে কিনবেন, তখন সিজন শেষ হওয়ার পরে ইটটা কিন্তু অনেক চড়া মূল্যে আপনি এটাকে বিক্রি করতে পারবেন। তাহলে সেখানে আপনার ইনকাম হচ্ছে, টাকা কিন্তু কখনো মার যাবে না। এবং আপনি স্টক বিজনেসের মধ্যে আরেকটা বিজনেস করতে পারেন, সেটা হলো যখন আপনার ধানের সিজন আসবে, তখন আপনি লোক লাগিয়ে হোক বা নিজে হোক, যেভাবে পারেন আপনার জায়গা অনুযায়ী আপনার যেখানে রাখার মতো যতটুকু জায়গা আছে বা ক্যাপাসিটি আছে, অতটুকু আপনি ধান কিনে আপনি ধান শুকিয়ে আপনি এখানে স্টক করতে পারেন। স্টক করার পরে যখন ওই সিজন শেষ হয়ে যাব, তখন ইচ্ছা করলে আপনি এটাকে শুকনো ধানও আপনি বিক্রি করতে পারেন। এবং যদি বলেন যে না আপনি এটা থেকে চাউল বের করবেন, চাউল বের করে আপনি বিক্রি করবেন, তাও আপনি বিক্রি করতে পারবেন। অর্থাৎ যেভাবে বিক্রি করেন আপনি চড়া মূল্যে এটাকে আপনি বিক্রি করতে পারবেন। তো
তারপরে স্টক বিজনেসের মধ্যে আপনি আরেকটা করতে পারেন, সেটা হলো সিজনের সময় যখন আপনার কাঁচামরিচ যখন আপনার বিক্রি হবে, কেজি মাফা বিক্রি হবে খুব কম দামে, তখন আপনি ইচ্ছা করলে কাঁচামরিচ আপনার ডিস্ট্রিক্টে যেখানে আছেন সেই ডিস্ট্রিক্ট থেকে আপনি সংগ্রহ করে আপনি এগুলোকে শুকাইতে পারেন। শুকিয়ে আপনাকে এটা একটা স্টক করলেন, স্টক করার পরে আপনি এটাকে শুকনো মরিচ হিসেবে, লাল শুকনো মরিচ হিসেবে আপনি এটাকে সেল দিতে পারতেছেন। যখন সিজন শেষ হয়ে যাব দেখবেন যে এটা চড়া মূল্যে আপনি এটাকে বিক্রি করতে পারবেন। এটা কখনো পচবে না, চাউলও কখনো পচবে না, ধানও কখনো পচবে না, এবং শুকনো কাঁচামরিচ বলেন বা শুকনো মরিচ বলেন, এটা কখনো পচবে না। তাহলে আপনি এই বিজনেসটাও করতে পারেন। ওভারঅল আপনাদেরকে আমি যে বিজনেসগুলোর কথা বলছি, এই বিজনেসগুলো আপনাদের সবগুলো বিজনেস করতে হবে বিষয়টা এরকম না। অর্থাৎ আপনার অর্থনৈতিক ক্যাপাসিটি অনুযায়ী আপনার জন্য যেটা সুইটেবল হয় আপনি সেই বিজনেসটার মধ্যে সেখানে আপনি টাকা পয়সা আপনি ইনভেস্ট করতে পারেন। সঞ্চয় অ্যাকাউন্ট বলেন, সেভিংস অ্যাকাউন্ট বলেন, এগুলোতে কখনো অ্যাভেলেবেল কোনো টাকা রাখবেন না, এবং ঘরেও কখনো টাকা রাখবেন না। তাহলে টাকা দিয়ে টাকা বের করবেন, তাহলে ভবিষ্যতে আপনি ধনী হতে পারবেন, এবং ভবিষ্যতে আপনার অর্থনৈতিক চাকা গড়ে দেবে, এবং আপনার ভবিষ্যতে আপনার অর্থনৈতিক চাকা মজবুত হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।